নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু কথা বলবো। সচরাচর এই তথ্যগুলো হয়তো অনেকেই জানে না। তো রবীন্দ্রনাথের সাহিত্য, কবিতা, গল্প, উপন্যাস, নাটক এইগুলো জানি। তো এই ভিডিওর মাধ্যমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অন্য একটা দিক অল্প কথায় দেখার চেষ্টা করব। আশা করি আপনারা কেমন লাগলো ভিডিওটি তা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ আমরা নিয়মিত যে ভিডিও আপলোড করি নানান রকম অজানা কাহিনী, সত্যি ঘটনা, তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন জেনে নেওয়া যাক রবীন্দ্রনাথ ঠাকুরের অন্য কিছু অজানা তথ্য। যুগ যুগ ধরে বাঙালির জীবনকে প্রভাবিত করে আসছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্য চেতনা থেকে জীবন দর্শন, বহু যুগ ধরে বাঙালির জীবনকে প্রভাবিত করে আসছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার সাহিত্যের স্নিগ্ধ ছায়া সমৃদ্ধ করেছে বাঙালির সংস্কৃতিকে। তবে শুধু গল্প, কবিতা, গান, সাহিত্যে সীমাবদ্ধ ছিলেন না কবিগুরু। রোজকার জীবন থেকে শুরু করে পোশাক, জীবনযাপন সব কিছুতেই ছিল তার ভিন্নতা। আজ সেই দিকটাই এই ভিডিওতে আমি আপনাদের স্বল্প কথায় তুলে ধরছি। রবীন্দ্রনাথের পোশাক, তিনি সাধারণত জোব্বা ঘরানার পোশাক পরতেন। বাড়িতে থাকাকালীন বেশিরভাগ সময় তিনি পরতেন গেরুয়া বা সাদা রঙের জোব্বা আর পায়জামা। তবে পূজা কিংবা সভা সমিতিতে যাওয়ার সময় জোব্বার সঙ্গে তার পরনে থাকত সাদা ধুতি। ঋতু অনুযায়ী তবে নানান রঙের রেশমি উত্তরীয় নেওয়াও ছিল তার প্রিয় শখ। রোজকার রুটিন ছিল রবীন্দ্রনাথের ভীষণই নিয়ম মেনে। তিনি নিয়ম মেনে চলতে ভীষণ ভালোবাসতেন। প্রতিদিন ভোর 4টেতে তার দিন শুরু হতো। স্নান সেরেই তিনি পূজা করতেন। এরপর সকাল 7টা পর্যন্ত একটানা লিখতেন। সকালের জলখাবার সেরে আবার লেখা শুরু করতেন। বেলা 11টা পর্যন্ত লিখে দুপুরের খাবার খেতেন। দুপুরবেলা পত্রিকা কিংবা বই পড়ে সময় কাটাতেন। তবে সন্ধে 7টার সময় সারতেন রাতের খাবার। খানিকটা কম বেশি এই ছিল রবীন্দ্রনাথের প্রতিদিনের রুটিন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ছদ্মনাম আমরা জানি, তবে বেশিরভাগ মানুষই জানেন রবীন্দ্রনাথের পাঁচটি ছদ্মনাম রয়েছে: ভানুসিংহ, আন্নাকালী পাকরাশি, অকপটচন্দ্র লস্কর, দিকশূন্য ভট্টাচার্য এবং ষষ্ঠীচরণ দেব শর্মা। কিন্তু এছাড়াও রবি ঠাকুর অনেকগুলি ছদ্মনাম ব্যবহার করতেন যা অনেকেই জানেন না। যেমন নবীন কিশোর শর্মন, বাণী বিনোদ বিদ্যা বিনোদ, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা। আবার চীনের সরকার তার নাম রেখেছিলেন চু চেন তান। বিশ্বকবি রবি ঠাকুর হোমিওপ্যাথি চিকিৎসায় বিশ্বাস করতেন এবং তিনি হোমিওপ্যাথি চিকিৎসায় কবিগুরুর ছিল অগাধ বিশ্বাস। তিনি নিজের জমিদারি প্রজাদের হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবাও দিয়েছেন। নিজেও এই পদ্ধতিতে চিকিৎসা নিতে পছন্দ করতেন। হেলথ কোঅপারেটিভ তৈরি করে চিকিৎসা সেবা ব্যবস্থা ভারতে কিন্তু প্রথম রবি ঠাকুরই চালু করেন। রবীন্দ্রনাথ ঠাকুর লেখালেখি ছাড়াও অভিনয়ে পারদর্শী ছিলেন। 1877 সালে প্রথম অভিনয় করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 16 বছর বয়সে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা এমন কর্ম আর করব না নাটকে তিনি অলীকবাবুর ভূমিকায় মঞ্চে উঠেছিলেন। নিজের লেখা বাল্মীকি প্রতিভায় তিনি প্রথম বাল্মীকির ভূমিকায় অভিনয় করেন। 1881 সালের 26শে ফেব্রুয়ারি নাটকটি জোড়াসাঁকোয় মঞ্চস্থ হয়। কবিগুরুর অভিনয় দেখে নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী বলেছিলেন, রবীন্দ্রনাথ দেশের শ্রেষ্ঠ অভিনেতা। এছাড়াও রবি ঠাকুরের গাছের প্রতি প্রেম ছিল। তিনি ছিলেন প্রকৃত বিক্ষোভ প্রেমী। তার গানে কবিতায় ছড়িয়ে আছে অসংখ্য উদ্ভিদ আর ফুলের নাম। শুধু কাব্যেই উল্লেখ রয়েছে 108টি গাছ ও ফুলের নাম। এর মধ্যে বেশ কিছু বিদেশি ফুলের বাংলা নাম তিনি দিয়েছিলেন, যেমন অগ্নিশিখা,
তারাঝরা, নীলমণিলতা, বনপুলক, বাসন্তী এগুলো কিন্তু তারই দেওয়া নাম। এছাড়াও রবি ঠাকুরের খেলাধুলার প্রতিও ছিল ভালোবাসা। তিনি শুধু সাহিত্যপ্রীতি নয়, খেলাধুলাকেও সমান উৎসাহী ছিলেন। 1911 সালে মোহনবাগান ব্রিটিশ দলকে হারিয়ে শিল্ড জয়ের পর কবিগুরু দে গোল গোল এই বিশেষ কবিতা লিখেছিলেন। এমনকি দেশে জুডো খেলার চর্চা প্রথম রবীন্দ্রনাথের হাত ধরেই শুরু হয়েছিল। তবে গল্প, কবিতা, উপন্যাস, নাটক এসব লেখালেখির পাশাপাশি বিজ্ঞাপনেরও তিনি কিন্তু লিখতেন। কবিগুরুর কাছে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন লাইন লেখার জন্য আবেদন আসত। তেমনি ব্যবহার করে সন্তোষ লাভ করেছি, এর কালিমা বিদেশি কালির চেয়েও কোনো অংশে কম নয়। কাজল কালি পণ্যের বিজ্ঞাপনের জন্য তিনি এই বিখ্যাত লাইন লেখেন। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জনহিতকর কার্যেও নিজেকে নিযুক্ত করেছিলেন। তিনি নোবেল পুরস্কারের প্রাপ্ত টাকা দিয়ে কৃষকদের জন্য একটি ব্যাংক তৈরি করেন। বাড়ির সংলগ্ন এলাকায় সেতু, রাস্তা ইত্যাদি মেরামতের জন্য তিনি নোবেলের টাকা দান করেছিলেন। আমি আপনাদের আজ এই পর্যন্তই অল্প কথায় কিছু রবীন্দ্রনাথের অন্য কিছু দিক তুলে ধরার চেষ্টা করলাম, এবং আশা করি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। এবং আপনারাও যদি রবীন্দ্রনাথের অন্য অন্য দিকগুলো সম্পর্কে আপনাদের কাছে কিছু তথ্য থাকে, অবশ্যই তা কমেন্ট বক্সে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে।